আরও একটা নারী দিবস, তবে যে গলিগুলোয় পৌঁছয় না ফাল্গুনী চাঁদের আলো, সেই ঠিকানার বিছিয়ে থাকা মাটির তারাদের খবর রাখছে কারা? এই নারী দিবসে শ্রমের আলোমাখা এমন 6 অনন্যাকে খুঁজেছি আমরা। আলোর ছটা। আরও একটা শ্রমজীবী নারী দিবস, আরও একবার ঢক্কানিনাদ, পুরুষদের আরও বেশি করে নারী হয়ে ওঠার চেষ্টা, নারীদের আরও বেশি করে, যারা নারীবাদী তাদের আরও বেশি করে নারীবাদী হয়ে যাওয়ার চেষ্টা। অথচ যারা সারা বছর এই অস্বস্তিকর পরিবেশকে, এই কঠিন পরিবেশকে অভ্যেসে দাঁড় করিয়েছেন লাশ কাটা ঘরে, তিনি আমাদের সঙ্গেই রয়েছেন। ঠিকই ধরেছেন, তিনি পোস্টমর্টম করেন একজন মহিলা ডাক্তার। আপনাদের সঙ্গে আজকে যার আলাপ করাবো তার নাম ডক্টর রীনা দাস, ডিপার্টমেন্ট অফ ফরেনসিক মেডিসিন, আরজি কর কলেজ। মহিলা ডাক্তার মানে মনোবিদ, ইয়েস। মহিলা ডাক্তার মানে গাইনোকোলজিস্ট, ইয়েস। মহিলা ডাক্তার মানে ডেন্টিস্ট, ইয়েস। কিন্তু মহিলা মরা কাটা ডাক্তার, নো। এই নোটা আপনার কাছে ইয়েস হয়ে গেল কি করে? ফরেনসিক মেডিসিন, এটা কিভাবে ইয়েস হয়ে গেল আপনার কাছে? ফরেনসিক মেডিসিন এমন একটা সাবজেক্ট যেটা আমাদের আন্ডার গ্র্যাজুয়েশনে পড়ানো হয় অ্যাজ এ সাবজেক্ট। তখন থেকেই সাবজেক্টটার মধ্যে অনেক কিছু বুঝলাম যে না জানা অনেক কিছু থেকে গেছে, আনএক্সপ্লোর্ড অনেক কিছু। এইটাই তো একমাত্র সত্যি। সেইখানে সেই সত্যিটাকে খুঁজে বার করা, একটা মৃত্যু কেন হলো, কখন হলো, কোথায় হলো, যেটা ডিটেকটিভের কাজ সেটাই ঠিক আমাদের কাজ। আমরা হলাম মেডিকেল ডিটেকটিভ। এই যে মরা কাটা বা শুধু মৃতদেহ নিয়ে কাজ করা নয়, সেক্সুয়াল অ্যাসল্ট বা ফিজিক্যাল অ্যাসল্ট, এই কেসগুলো আমরা পরীক্ষা করি। সেই ভিকটিম গার্ল যারা আছে, সেটা যদি পক্সো আইনের মধ্যে পড়ে, মানে লেস দ্যান 18 ইয়ার্স যদি হয়, সেক্ষেত্রে মহিলা ডাক্তার দিয়েই করানোর কথা। এবং পুলিশ কেস হলে পুলিশ আমাদের কাছেই নিয়ে আসে। অ্যানাটমির বডিগুলো সাধারণত হয় কি ডোনেটেড বডি, সেখানে ওটা কাটতে আমাদের কোনো খারাপ লাগে না। কিন্তু এইখানে তো হচ্ছে সদ্য মানে কেউ সন্তানহারা বা পিতৃহারা মাতৃহারা একটা পরিবারের কান্নার মধ্যে দিয়ে আমি ভেতরে ঢুকছি। তাদেরকে একটা জাস্টিস দেওয়ার জন্য, কোথাও জাস্টিস বা কোথাও লাস্ট রাইট অফ দ্য ডেড বডি, অ্যাকচুয়ালি এইটা যদি আমি না করি তাহলে সেই বডিটার ক্রিমেশন সময় মতো হবে না, বাড়ির লোক বডিটা সময় মতো পাবে না। আমাদের সাধারণ মানুষ হিসেবে প্রথমেই যেটা মনে হয় মর্গ, পোস্টমর্টম রুম, হ্যাঁ, ভেবেই ভয় লাগে। ভয় করেনি বললে ওই যে যেটা বলবো, অ্যানাটমিতে ঢুকেছি, বডির কাছে গেছি, বডি কেটেছি, কিন্তু সেখানে বডির সংখ্যা ছিল অনেক কম। এখানে কি হয়, এক একদিন এত বডি থাকে, এত রকম ভাবে বডিগুলো আসে। বিশেষ করে যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা রেলওয়ে অ্যাক্সিডেন্টের বডিগুলো, এগুলো খুবই মানে অনেক বডি অনেক সময় খুব ডিফর্মড হতে আসে। সেই সময় প্রথম দিকে এই বডিগুলো দেখতে একটু খারাপ লাগতো। সাধারণ মানুষের ট্যাবু আছে যে অনেকেই এটা ভাবেন এভাবে যে কোনো বডি যখন মর্গ থেকে আসছে, পোস্টমর্টম হওয়ার পর আসছে, প্রথমত সেই বডি দেখতে কি খারাপ হয়ে যায়? ডেড বডি কাটার মানে ইনসিশন দেওয়া, যে আমরা যেভাবে কাটি, সেটা এমনভাবে কাটার নিয়ম আছে, সেটা সেলাই করার পরে সেটা বাইরে থেকে পার্টি যখন বা বাড়ির লোক, পরিবারের লোক যখন বডিটা পায়, তাদের কিন্তু বোঝার ক্ষমতা নেই, হয় না যে ভেতর থেকে কিছু কাটা হয়েছে, দেখা হয়েছে। এক্সটার্নালি আমাদের সেরকম ধরনের কিন্তু কোনো ইনজুরি, যদি না অলরেডি কোনো ইনজিওর্ড বডি থাকে। আপনার পেশাগত জায়গা আরজি কর, পেশাগতভাবে আপনি আরজি করের সঙ্গে যুক্ত। হ্যাঁ, বিগত কিছুদিনে আরজি কর একটা অত্যন্ত জঘন্য কারণের শিরোনামে হাই প্রোফাইল কেসের মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়েছে। এগুলো কি করে ট্র্যাকেল করেন? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল আছে ফর পোস্টমর্টেম। আমরা কিভাবে করব, কতক্ষণ সময়ের মধ্যে করব বা দিনের কতক্ষণ করব, সবই একটা আমাদের নির্দিষ্ট ওই প্রোটোকলে লেখা আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হওয়ার সম্ভাবনা আছে,
সেই সময় আমাদের এই প্রোটোকলের কিছু কিছু নিয়ম আমাদের ভেঙে কাজ করতে হয়। একটা জ্ঞানেশ্বরী, একটা আমরি, এই যে ম্যাসাকারগুলো ঘটে, মানুষ হিসেবে কখনো করা না রে, যেটা আর কত খারাপ তো লাগে। এই যে বডিগুলো যখন আসে, এই যে ডিজাস্টারের বডিগুলো, এই বডিগুলো নর্মাল ডেড বডি যেগুলো আমরা প্রতিদিন কাটি সেই রকম কিন্তু নয়। এইগুলোতে ডিফর্মিটি আছে, ডিসফিগারমেন্ট সব নিয়েই আসে এই বডিগুলো, তখন তো খারাপ তো লাগেই। এই যে বিভিন্ন আপনারা বারবার বলেন রোড অ্যাক্সিডেন্ট হোক বা বিভিন্ন সেক্সুয়াল অ্যাসল্ট হোক, এই ধরনের যে বডি পোস্টমর্টম আপনাদের করতে হয়, এটার তো একটা আইনি দিকও আছে আপনাদের, তাহলে কি কোর্টে যেতে হয়? পোস্টমর্টম করার পরে আমাদের একটা রিপোর্ট তৈরি করতে হয়, আমরা কি পেলাম থেকে শুরু করে ওইখান থেকেই আমরা বলতে পারবো যে কখন মৃত্যু হয়েছে, মৃত্যুর কারণ কি, বা সেটা সুইসাইডাল, হোমিসাইডাল বা অ্যাক্সিডেন্টাল কি হয়েছে, বা কোন অস্ত্র যদি কোনো রকম ওয়েপন ইউজ হয় কোন ধরনের ওয়েপন দিয়ে করা হয়েছে, বা যে হোমিসাইডটা করেছে, যে ওয়েপন ইউজ করেছে সে লেফট হ্যান্ডেড ছিল না রাইট হ্যান্ডেড ছিল, মানে আমরা অনেক কিছু জিনিস, অনেক লিডিং জিনিস বলে দিতে পারি। আর এই রিপোর্টের ভিত্তিতে আমাদেরকে তো যেতেই হয় কোর্টে, কেন কোর্টে গিয়ে আমরা ফরেন্সিক এক্সপার্টরা আমরা এক্সপার্ট উইটনেস হিসেবে যাই। আমার একটাই প্রশ্ন এবং শেষ প্রশ্ন, আপনার কি এরকম কোনো ইনসিডেন্ট সারা জীবন মনে থেকে যাবে? এত তো কাজ করেছে। একটাই ঘটনা, তার সম্বন্ধে আমি বেশি কিছুই বলবো না, শুধু একটাই বলছি, আরজি করের ঘটনা আমাকে শেষ দিন পর্যন্ত নাড়া দেবে। অনেক ধন্যবাদ।